হ্যালো বন্ধুরা, দ্য অ্যাটাইপিক্যাল ফ্যামিলির এপিসোড 5 এক্সপ্লেন করব। এই ড্রামার বাকি ভিডিওগুলোর লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। আর আমার এক্সপ্লেনেশন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তো চলো শুরু করে নিই। এখানে গল্পের প্রথমেই দেখতে পাচ্ছি যখন গিজো দাহাইকে জিজ্ঞেস করে যে ঠিক আছে চলো আমরা তাহলে একটু এগিয়ে দেখি যে সত্যি আমরা একে অপরকে ভবিষ্যতে ভালোবাসতে পারবো কিনা। এই বলে যখন ওরা কিস করে নেয়, তারপরে নিজের রুমে এসেই দাহাই ওই চালটা ছেলে নেয়। ও ম্যারেজ সার্টিফিকেটটা প্রিন্ট আউট বের করে নেয়। তারপরেও এটার উপরে সিল লাগাবার কথা ভাবে। এটা কিন্তু গিজোর অ্যাকচুয়াল নিজস্ব দেওয়া সিল ছিল না, ও গিজোর ড্রয়ার থেকেই সিলগুলো চুরি করেছিল। তারপর গিজো যখন এটা দেখতে পায় সার্টিফিকেটটা নিজের টেবিলের ওপর, তখন ওর মাথাটা খারাপ হয়ে যায়। এদিকে দাহাই জানলার কাছে কিছু একটা ফিল করে। জানলার পর্দা খুলতেই ও যে দৃশ্যটা চোখের সামনে দেখে সেটাতে অবাক হয়ে যায়। দেখে ডংহি আকাশে উড়ছে। এটাতে করে ও প্রচন্ড ভয় পেয়ে যায়। তারপর আবারও জানলা খোলে আর বন্ধ করে দেয়। এদিকে মিস হিউমের ঠিক মতন ঘুম আসছে না। গিজো যখন এদিক ওদিক খুঁজে দেখে যে সত্যি কি ঘটনাটা এরকম হয়েছিল, তখন মিস হিউমের রুমের কাছে এসে দাহাই ওকে ডাকতে থাকে। বলে যে আপনার ঘুম হচ্ছে না, আমি আপনার জন্য চা করে দিই। তখনই মিস হিউম একটা কথা বলে, তুমি আমাদের ফ্যামিলিকে নিয়ে বেশি ভয় পেও না। আসলে টিচার ডক্টর যেরকম প্রফেশনাল হয়, এটাও আমাদের ফ্যামিলি একটা প্রফেশন। আমি বারবার তোমাকে নিয়েই স্বপ্ন দেখি। এটা শোনার পর দাহাইয়ের হাতগুলো কাঁপতে থাকে। ওর মা মানে মিস হিউম সামনে এসে বলে, আমি একটা আংটি দেখি, সে আংটিটা জেনারেশন ওয়াইজ আমাদের বংশের মহিলাদের হাতে থাকে। এটা তুমি পরে থাকো, তার মানে আমি বুঝতেই পারছি। এদিকে গিজোই সার্টিফিকেটটা দেখে ভাবে, আমি একদিনের কিস করা কাউকে কি করে ভালোবেসে ফেলতে পারি। ও চোখ বন্ধ করতেই ওই মোমেন্টে ফিরে যায়, কিস করার মোমেন্টে। এটার পর আবারও চোখ খুলে উঠে বসে। তারপর মনে মনে ভাবে না না, যতবার ও চোখ বন্ধ করে ততবারই ওই মোমেন্টে ফিরে যায়। তারপরে যখন ও ঘুমানোর চেষ্টা করে তখনও ওর সাথেই সেম জিনিস হয়। এতে করে গিজো বিরক্ত হয়ে যায়। ও বলে যে এটা কিভাবে সম্ভব, কাউকে ভালো না বাসলে একটা কিস করার জন্য শুধুমাত্র আমার সাথে এটা হচ্ছে। এরপরও বিরক্ত হয়ে শুয়ে পড়ে। তারপর বাইরে গিয়ে দেখে এখানে দাহাই নিজের কাজ করছিল, রুম পরিষ্কার করছে। কিন্তু তারপরে ও ওদের ওই রুমটাতে এখানে ঢোকার চেষ্টা করছে। সেই রুমের মধ্যে সমস্ত দামি জিনিসপত্র থাকতো। তো ওর মায়ের কথা মতন ওই আংটিটা খোঁজার জন্য ওই ড্রয়ারেও হাত দিতে যায়। আর ঠিক তখনই গিজা বলে, তোমার এখানে দেখছি প্রচুর ইন্টারেস্ট। এরপর গিজো রুমের বাইরে চলে যায় ওর সাথে কথা বলার জন্য। দাহাইকে কিস করার ব্যাপারে বলে যে ওটা আমি ইচ্ছা করে করতে চাইনি। দাহাই বলে যে তুমি যেটা ভাবছো সেটা হয়তো সম্ভব নয়। আচ্ছা, ফিউচারে কি সত্যি আমি তোমাকে এরকম কাগজ দিয়েছি? তখন এখানে হঠাৎ করে গিজোর কাছে চলে আসে। দাহাইকে বলে যে হ্যাঁ তুমি দিয়েছিলে। কিন্তু গিজোর ভাব মানা করে দেয়, বলে এরকম কাজ আমি করতে পারি না, সত্যিটা বলো, রেজিস্ট্রেশনটা সত্যিই কি আমি করিয়েছিলাম? সেই দিন কি ঘটেছিল? আচ্ছা তুমি সত্যিই কি বলতে পারছো না? আর আমরা একটা কিস করেছি, এটাকে আমার মনে হয় ভুলে যাওয়াই উচিত। তো দাহাই এটা শুনে বলে, শুধুমাত্র এইটা তোমার কিছু যায় আসে না একটা কিস করার জন্য? এটা শুনে একটা থাপ্পড় লাগিয়ে দেয়। রেগে ওখান থেকে কটকট করে চলে যায়। গিজো এরপর বলে, তুমি ভুল রাস্তায় যাচ্ছ। এদিকে মিস হিউম নিজের একটা ঘড়ি খুঁজতে থাকে। ঘড়িটা খুঁজে না পেয়ে উনি প্রচন্ড রেগে যায়। নিজের মেয়ে ডংহির কাছে সে জিজ্ঞেস করে, সেটা যদি তুমি লুকিয়ে থাকো বের করে দাও। ডংহিকে টানাটানি করলে ডংহি কিছু খাবার লুকিয়ে রেখেছিল। এরপর ডংহি বলে, এটা মনে হয় দাহাই চুরি করেছে। তাই দাহাইকে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। দাইহার রুমের ভেতরে ওই সার্টিফিকেটটা লুকিয়ে ঘর পরিষ্কার করছিল। ডংহি ওর হাত ধরে টানাটানি করতেই সার্টিফিকেটটা বাইরে বেরিয়ে আসে। প্রথমে কেউ বুঝতে পারে না যে দাহাই কি লোকাবার চেষ্টা করছে। সকলে যখন সার্টিফিকেটটা দেখে, বিশেষত মিস হিউম, তখন ওরা প্রচুর খুশি হয়। গিজো বলে, এটা কি? তখন দাহাই বলে, এটা আমি তোমার ড্রয়ার থেকে পেয়েছি, তাই আমি বের করে নিলাম। গিজো ওটাকে আবারও ড্রয়ারে ঢুকিয়ে দেয়। ডংহি জিজ্ঞেস করে, এটা কি সত্যি দাহাইকে ব্যাপারে তুই বিয়ে করে নিয়েছিস? তো বলে, তখন ওর মা বলে, চল আমরা সত্যিকারের সার্টিফিকেটটাকে এখানে লিগেলি স্ট্যাম্প মারাই। কিন্তু গিজো এটা নিয়ে রাজি হয় না। বলে, আমি একটু কথা বলতে চাই তোমার সাথে আলাদা করে। তুমি এসব কি করতে চাইছো? মিস হিউমকেও বলে যে এটা তুমি ঠিক করছো না। মিস হিউমও সন্দেহের চোখে দেখে। আর ডংহি তো ওকে প্রথম থেকে সন্দেহ করতোই। এরপর ওরা তিনজনে মিলে আলোচনা করতে থাকে। মিস হিউম বলে, কেন জানি না আমার একটা বাজে ফিলিংস আসছে, ওই মেয়েটার ব্যাপারে একটু ভালো করে খোঁজ নাও তো। তারপরে সিনে আমরা ইনাকে দেখি। ইনার সাথে যে স্কুলের মেয়েটা হঠাৎ করে বন্ধুত্ব পাতিয়ে নেয়। মেয়েটি বলে যে এই ঘড়িটা তুমি আমাকে দিয়েছো, আমি খুব খুশি হয়েছি। আর যে ছেলেটিকে ইনা পছন্দ করতো সে ওকে বাই বলে।
মেয়েটি বলে, আমি ওর ব্যাপারে তোমার কথা বলেছিলাম, ও তোমাকে এবার থেকে ভালোভাবে কথা বলবে। আর মেয়েটি ওকে ইশারায় বলে যে জুতোটা আমার খুব ভালো লেগেছে, তোমার জুতোটাকে আমি পরতে পারি? ইনা ওর মনের কথা বুঝতে পেরে জুতোটা ওকে পরতে দিয়ে দেয়। এরপরে এখানে গিজোর বাবাকে দেখি, যে ওদের স্টিম বাথ সেন্টারে গিয়ে ওদের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু ওখানকার মালিক দরজা না খুললে উনি একজন ডিটেকটিভের কাছে যায়। ডিটেকটিভ বলে যে না, এই ব্যাপারে আমি কোনো হেল্প করতে পারবো না। কিন্তু হঠাৎই যখন এখানে দাহাইয়ের পাতানো মায়ের কথা উনি শুনতে পায়, ব্যয়িখং এই কথাটা শুনে উনি অনেকগুলো সত্যিই জানিয়ে দেয়। এদিকে মিস হিউম চিন্তায় রয়েছে, দাহাই কিছু একটা নিয়ে যেন ভাবছে। দাহাই দরজার কাছে দেখে কেউ একটা দরজায় কলিং বেল বাজিয়েছে, আর ওদিকে গিজোর বাবাও ফোনে ওর মাকে কথাগুলো বলতে থাকে। বলে যে ওই ব্যয়িখ্যাং বলে মহিলাটি মোটেই ভালো নয়, উনি একজন খুনি ছিলেন, মানে অপরাধী, আর উনি টাকা সুদে খাটান, অসম্ভব শয়তান একজন মহিলা। এবার ডিরেক্টলি এখানে মিস ওমের সাথে ওই মহিলাটি দেখা করতে চলে আসে। বলে আমার মেয়ে আমাকে বলেছিল যে আপনাদের বিয়ের ব্যাপারে আপনি আপনার ফ্যামিলির সাথে দেখা করতে চেয়েছিলেন, তাই ভাবলাম আজকে দেখা করে আসি। এরপরে যখন মিউজিয়াম সবকিছু জিজ্ঞেস করতে যাবে, তখন ব্যয়িখং সবটাই সত্যি বলে দেয়। বলে আমি জানি আপনি জেনে গেছেন যে আমি একজন আসামি। এবার গিজো দূর থেকে বসে সমস্তটাই শুনছিল, যেটা ওর মা আর ওর হবু শাশুড়ির মধ্যে কথা হচ্ছিল। মহিলাটি বলে যে ওর মা বাবা সত্যি ছিল না, আমি ওকে মানুষ করেছি। তবে আমি কিছু কথা শুনেছি, আপনি আপনার আগের বউমা সিয়নের সাথে খুব খারাপ ব্যবহার করতেন। আপনি কিন্তু ভুল করেও দাহিয়ার সাথে এরকম করবার চেষ্টা করবেন না, তাহলে আমরা ছেড়ে দেবো না। মিস হিউমও ঠান্ডা গলায় শাসাতে থাকে। একে অপরকে শাসানোর পর ওই মহিলাটি ওখান থেকে চলে যায়। এটা শুনে গিজো বলে যে বাবারে, উনি তো কম যায় না, তুমি এবার কি করবে? তো ব্যয়িখং মানে দাহাইয়ের পাতানোমা বাইরে এসে বলে যে এই ফ্যামিলিটাকে ভালো করে তাড়াতাড়ি নিজের কাজ শিক্ষা দিতে হবে। ঠিক ওই মুহূর্তে ওখানে ইনা চলে আসে। ইনাকে দেখে ন্যাকামো করে বলে তোমাকে আমি কিছু পকেট মানি দিতে চাই। এবার দাহাই লক্ষ্য করে যে ইনার ওই ছোট্ট স্নিকারটা নেই। ওকে জিজ্ঞেস করলে ইনা কিছু উত্তর দেয় না, বলে আমি ভুলে গেছি জুতোটা পরতে। তখন এখানে দাহাইয়ের নিজের ছোটবেলার কথা মনে পড়ে যায়। ওর জুতো ইচ্ছা করে দুধ ঢেলে রেখে তাতে ভিজিয়ে দেওয়া হতো, যাতে ও জুতো পরতে না পারে। ওকে এইভাবে স্কুলে বুলিং করা হতো। সেটা ভেবে ও ভাবে যে ইনাকেও হয়তো এরকম বুলিং করা হচ্ছে। ইনাকে বন্ধুদের গ্রুপে জয়েন করিয়ে নেওয়া হয়। তাই দাহাই ইনার সাথে একটু কথা বলতে আসে। বলে তোমার সাথে কি আমি কথা বলতে পারি? তোমার কি কোথাও লেগেছে? ইনা বলে না, এটা অনেক আগের চোট। এরপর ইনা ওর চোখ দেখে ওর মনের কথা পড়ে নেয়। ইনাকে বলে তোমাকে কি কেউ বুলিং করছে? ইনা এরপর ভালো মতন ওর চোখের দিকে তাকিয়ে আরো মনের কথা পড়ে নেয়। এবার যখনই দাহাইকে ওর মনের কথাগুলো বলতে থাকে, দাহাইয়ের সন্দেহ হয়। দাহাই ওকে ইচ্ছা করে বলে তোমার মাথায় দেখো মাকড়সা, কিন্তু ইনা সেটা পাত্তা দেয় না। এরপরে কাংকে দেখি, জিমের অন্যান্য ছেলেদের সাথেও ও ফ্লার্ট করতে থাকে। এখানে ডংহি সবটাই দূর থেকে দেখছিল। এবার জিমের ওই ছেলেটা কাঙের সাথে অসভ্যতম করার চেষ্টা করে। বলে চলো আমরা রাত কাটাই, এখানে যা ইনকাম করো তার থেকে বেশি পাবে। কিন্তু কাঙের ওই ছেলেটার সাথে যেতে একদমই ইচ্ছা ছিল না। ডংহি এই পরিস্থিতিতে কাংকে ওই ছেলেটার হাত থেকে রক্ষা করে। ডংহি ওই ছেলেটিকে অনেক শাসায় যে তোমাকে জিমে ফাইন করে দেওয়া হবে তুমি যদি এই মুহূর্তে না ছাড়ো। কাং তাই জন্য ডংহিকে ট্রিট দেওয়ার জন্য এখানে খেতে নিয়ে যায়। বারবিকিউবে গিয়ে দেখে ডংহি প্রচুর খাবার খাচ্ছে। তখনও ডংহিকে জিজ্ঞেস করে যে আমি অ্যাকচুয়ালি অ্যাক্টর ছিলাম, এই ধরনের কাজ করতে চাইনি। তখন ডংহি বলে যে কভার দেখে একটা বইকে জাজ করা উচিত নয়, তুমিও আমাকে অনেক এখানে হেও করেছো। আচ্ছা, 50 বিলিয়নের কথাটা হঠাৎ করে চলে আসে, যে কথাটা কিন্তু দাহাইয়ের বিষয় ছিল। এটা শুনে ডংহির একটু সন্দেহ হতে থাকে, কারণ কথায় কথায় কাংও চেষ্টা করছিল ডংহির পেট থেকে কথা বের করার, যে ওরা অ্যাকচুয়ালি দাহাইয়ের ব্যাপারে এখানে কি ভাবে। তো এখানে ডংহি কাংকেও সন্দেহ করতে লাগে। এদিকে মিস হিউমের কিছুই ভালো লাগছিল না, দাহাইয়ের সাথেও খুব একটা বেশি ভালো কথা বলতে পারছিল না, ইভেন ওর বানানো চাটাও খাচ্ছিল না। এদিকে মিস হিউম এখানে নিজের মেয়ে ডংহিকে ডেকে নেয় আলাদা করে কথা বলার জন্য। ডংহি, ওনার হাজবেন্ড আর উনি তিনজনে মিলে একটা গোপন আলোচনা করে। দাহাই আড়ি পেতে সেটা শোনার চেষ্টা করে। গিজো দূর থেকে ওকে দেখছে দেখে তাই জন্য ওখান থেকে সরে যায়। মিস হিউমকে বলে ওর হাজবেন্ড যে ওই মহিলাটি অত্যন্ত ডেঞ্জারাস, ব্যয়িংহং নিজের টাকা যেভাবেই হোক আদায় করেই ছাড়ে। ডংহি বলে এরকম ফ্যামিলিতে বিয়ে দিও না, যার মা এরকম খুনি অপরাধী, না জানি সে কি কি করতে পারে। এবার দাহাইয়ের সাথে গিজো কথা বলতে থাকে। গিজোকে জিজ্ঞেস করে একটা কথা সত্যি করে বলো তো, তুমি সত্যি কথা বলবে? তুমি ভালো মতনই জানো যে আমি ফিউচারে যেতে পারি। আমি সত্যি কি ওই মোমেন্টে গিয়ে তোমাকে বাঁচিয়েছিলাম? তুমি বলছিলে যে আমার মতোই কেউ তোমায় বাঁচিয়েছিল। কে বাঁচিয়েছিল আর কিভাবেই বা বাঁচিয়েছিল? এরপরে দাহাই বলে তুমি কি আমাকে এবার থেকে অবিশ্বাস করছো নাকি?
তুমি ওই আগুন লাগার দিন আমায় গেছিলে আর বাঁচিয়েছিলে, আমি জাস্ট এইটুকু জানি। ঠিক কথা বলতে বলতে চোখের সামনে থেকে গিজো উধাও হয়ে যায়। গিজো আবার ওই মোমেন্টে ফিরে যায় যেখানে ওরা দুজনে কথা বলছিল আর যখন ওকে থাপ্পড় মেরেছিল। ওই মোমেন্টে গিয়েও দেখতে পায় যে দাহাই ওখান থেকে চলে যাচ্ছিল। তারপর পেছন ফিরে ওর কিছু একটা বোধ হয় যেটা হয়তো ও ঠিক করছে না। জুতোর স্নিকার্সের ফিতেটাও ওর খুলে যায়। তাই জন্য ভাবে যে এরকম ভাবে তো চলতে পারে না। কিন্তু ঠিক সেই মুহূর্তে ও গিজোকে দেখতে পায় যে গিজো ফিউচার থেকে এসেছিল। গিজো গিয়ে জুতোর ফিতেটা বেঁধে দেয়। এটা দেখে দাহাই বলে, তুমি কি আমার কাছে ক্ষমা চাইতে চাইতো? তারপরে গিজো আবার ওখানে প্রেজেন্টে ফিরে আসে। ওকে দেখে বলে, আচ্ছা তুমি এরকমটা কি করে করছো? তুমি কি আমার সাথে আবারও ফিউচারে দেখা করে এলে? বলো না কি দেখলে আমাকে, আমি কি করছিলাম? এটা শোনার পর গিজো বলে, আমার কাছে সবটাই বড় কনফিউজিং লাগছে। সেদিন কি হয়েছিল আর কি কি হতে চলেছে সেটা আমাকে খুলে একটু বলো প্লিজ। এরপরে আমরা দাহাইকে দেখে ও নিজের ব্যাগ খুলে কিছু একটা বের করার চেষ্টা করে। তারপরেও আস্তে আস্তে জুতো পরে এখান থেকে পালানোর চেষ্টা করে। ডংহি বলে, তুমি কি কোথাও যাচ্ছ নাকি? তো এটা দেখার পর গিজো দেখে যে ও এখান থেকে চলে যাচ্ছে। ওর বাবা ওর সাথে ডিরেক্টলি কথা বলে যে এই মেয়েটা তোর জন্য হয়তো ভালোই হবে, তুই এখানে নিজেকে এত মনে কষ্ট দিচ্ছিস কেন? যেটা মন চায় সেটাই কর। গিজো বলে, জানি না, সবকিছু হয়তো এত সহজ নয় আমার জন্য। আমি এই মুহূর্তে ইনাকে ছাড়া আর কিছু নিয়ে ভাবতে পারছি না। ওর বাবা বলে যে তুই যখন ওই মেয়েটার জন্য আবার টাইম ট্রাভেল করতে পারছিস, সবকিছু ঠিক করতে পারছিস, আমার মনে হয় দেরি করা উচিত হবে না। ওই মেয়েটাই তোর জন্য উপযুক্ত। কিন্তু গিজো নিজের ফিলিংস নিয়ে এখনো কনফিউজড ছিল। তখনই ও আবারও টাইম ট্রাভেল করে ওই কিস করার মোমেন্টে চলে যায়। আসলে এটা ওর জন্য একটা হ্যাপি মোমেন্টই ছিল। তারপরে ওখান থেকে বেরোনোর সময় সেদিনও দেখতে পায় যে ইনা সেই দিন ঘড়িটা চুরি করেছিল। আর গিজো এটাও বুঝতে পারে যে ইনাও হয়তো বুলিং এর শিকার হয়েছে, তাই জন্য ওই ঘড়িটা ও ঠাকুমার রুম থেকেও চুরি করেছিল। পরের দিন স্কুলে দাহাই ইনার সাথে দেখা করতে চলে যায় আর সঙ্গে করে একটা নতুন জুতো কিনে নিয়ে যায়। স্কুলের যাকেই জিজ্ঞেস করে কেউই ইনার ব্যাপারে বলতে পারে না, কারণ ইনা বেশি কারোর সাথে মেলামেশা করতো না। এভাবে ঘুরতে ঘুরতে হঠাৎই ওই ইনা আর ওই মেয়েটিকে দেখতে পেয়ে যায় আর ওর জুতোটা ওকে ফেরত দিতে আসে। ইনাকে ওর বান্ধবী পাশ থেকে জিজ্ঞেস করতে থাকে, এটা কি তোর মা হয়? ইনা বলে, না। এরপর দাহাই ওকে আলাদা করে ডেকে জিজ্ঞেস করে, আমি তোমায় হেল্প করতে এসেছি, তোমার জুতোটা তুমি মেয়েটাকে দিয়ে দিয়েছো কেন? কিন্তু ইনা ওকে উল্টে শাসায়, বলে, আমি তোমার ব্যাপারে সব জানি, তুমি ফ্রড করতে চাও, আমার ফ্যামিলির থেকে 50 বিলিয়ন টাকা সম্পত্তি আদায় করতে চাও, আমার ব্যাপারে বেশি নাক গলিও না, নইলে আমি বাবাকে সব বলে দেবো। আর আমি যে বুলিং এর শিকার হচ্ছি তুমি এই ব্যাপারে বাবাকে কিচ্ছু বলবে না। ইনা এরপর ভয় পেয়ে যায়। ইনা বুঝতে পারে যে এখানে এর কাছেও একটা অদ্ভুত ক্ষমতা রয়েছে। এদিকে সেদিন গিজো নিজের মেয়ে স্কুলে দেখা করতে আসে। সেখানে রেজিস্ট্রেশনে দেখতে পায় যে দাহাই ওর সাথে আগে থেকে দেখা করতে এসেছে। দাহাই এবার ওর আঙ্কেলকে ফোন করে বলে, এই সুপার ন্যাশনাল ফ্যামিলিতে আমাদের টক্কর নেওয়া উচিত হয়নি, এরা খুবই ডেঞ্জারাস, আমার খুব ভয় লাগছে, আমি জানি না আমি কি করব। ফোনে কথা বলতে বলতে হঠাৎই ও দূর থেকে গিজোকে দেখতে পায়। গিজোকে দেখেও ভয় পেয়ে যায়, ভাবে এরা সবাই কেউ ফিউচার কেউ পাস্ট, তো কেউ সমস্ত কিছু দেখে নিতে পারে, এদের সাথে মানে বিচ্ছিরি ব্যাপার। তাই ও ভয়ে একটা রুমের মধ্যে নিজেকে লক করে নেয়। গিজোর পেছনে আসছে দেখে ও একটা লকার রুমের ভিতর ঢুকে যায়। যে রুমের ভিতর ঢুকে যাওয়ার পর থেকেই ও বুঝতে পারে বাইরে থেকে ওকে একটা কেউ লক করে দিচ্ছে, কিন্তু ও কিছু বলতে পারে না। দরজার যখন লক খুলতে যায় তখন দেখে সেটা বাইরে থেকে ছিটকিনি মেরে দেওয়া হয়েছে। আঙ্কেলকে ফোন করতে যায় কিন্তু ফোনটা তখনই সুইচ অফ হয়ে যায়। ওর আঙ্কেল ওই স্কুলেই যাচ্ছিল বাঁচাতে, কিন্তু ওকে ব্যইখং বারণ করে। এরপর বুঝতে পারে না দাহাই কি করে ওই জায়গা থেকে বেরোবে। জায়গাটা দেখে ওর স্কুলের সেদিনের কথা মনে পড়ে যায়, যেদিন স্কুলে ওকে এরকম ভাবেই বন্ধ করে রাখা হয়েছিল। ওর চোখ মুখ ঝাপসা হয়ে আসে, ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যেতে শুরু করে। জানলার কাছে গিয়ে জানলাটা খোলার চেষ্টা করে, আর দুর্ভাগ্যবশত পা ফসকে ও নিচে পড়ে যায়, যেরকমটা ওর সাথে আগেও হয়েছিল। এই ঘটনাটা ঘটার পর ওর আর ভয়ে নার্ভাসে কিছু করে উঠতে পারে না। ওর শরীর খারাপ করতে শুরু করে, ও বুঝতে পারে না এই জায়গা থেকে আমি কি করে বেরোবো। তো স্কুলের একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ওর স্কুলের বান্ধবীরাও ওকে এইভাবে বুলিং করতো। একবার হাইড অ্যান্ড সিক খেলার নাম করে ওকে একটা রুমে বন্ধ করে দিয়ে বাইরে থেকে ছিটকিনি মেরে দিয়েছিল। মেয়েগুলো বলেছিল যে যদি তোমাকে কেউ খুঁজে বের করে তাহলে তুমি বেঁচে যাবে, নইলে কেউ তোমায় খুঁজবে না। এরপর দরজা লক করে দেয়। তারপর স্কুলে অ্যাজ ইউজুয়াল টিচার ক্লাস নিতে থাকে।
আর এটাই হচ্ছে সেই স্কুলের ঘটনা, যে স্কুলে আগুন লেগে গেছিল। ক্লাসরুমে কেউই ওর খোঁজ করে না। এরপর হঠাৎই ফায়ার অ্যালার্ম বাজতে শুরু করে, আর সকলে পোড়া গন্ধ পেয়ে বুঝতে পারে স্কুলে আগুন লেগেছে। তারপর সবাই ছোটাছুটি শুরু করে দেয় আর নিজেদের প্রাণ বাঁচাতে মেন গেটের দিকে দৌড় লাগায়। কিন্তু ওই স্কুলের ভেতরে দাহাই বন্ধ ছিল। দাহাই অনেক দরজা পিটায়, কিন্তু কেউ বাইরে থেকে শুনতে পায় না। দাহাই এরপর ভয়ে বুঝতে পারে না কোথা থেকে ও পালাবে, নিজের প্রাণ বাঁচাবে, তাই জানলা খোলার চেষ্টা করে। ততক্ষণে স্কুলে ভয়ঙ্কর আগুন ছড়িয়ে পড়েছে। শুধু ওর ক্লাসমেটদের মধ্যে কিছু লোক বলে যে ওই 5th ফ্লোরে স্টোরেজ রুমে একটা মেয়ে আটকে পড়েছে। আর এই হচ্ছে সেই গিজোর বন্ধু বা বস যাকে ও বাঁচিয়েছিল, সেটা হয়তো পরে দেখানো হবে। আজকে গিজো বাঁচাতে আসে দাহাইকে। দাহাইয়ের তখন প্রচুর শরীর খারাপ করছিল, আর একজন ভগবানের দূতের মতন গিজো ওকে বাঁচিয়ে নেওয়াতে দাহাই ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে আর ভয়ে কাঁদতে থাকে আর বলতে থাকে, আগের বারও এরকমটা হয়েছিল, আগুন লেগে গেছিল, আমি বাঁচতে পারিনি, কেউ একজন তোমার মতো আমাকে এসে বাঁচিয়েছিল, আমি জানি না সেটা কিভাবে সম্ভব। গিজো এরপর জিজ্ঞেস করে, তার মানে সেদিন 5th ফ্লোরে আগুন লাগা জায়গায় তুমি ছিলে? তখন দাহাই ওর দিকে হাঁ করে চেয়ে থাকে আর ঘাড় নেড়ে বলে যে হ্যাঁ, আমিই ছিলাম। তখন ও বলে, তুমি শ্বাস নাও, চিন্তা করো না, আমি তো আছি তোমার সঙ্গে।